This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা দেখেছি যে গার্ডেন ব্রিজে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেজ বেঁধে সেখানে পৌঁছে যান এবং তিনি বার্তা দিয়েছেন যে অসহায় পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। এমনকি তিনি যেখানে আহতদের ভর্তি করা হয়েছে সেই হাসপাতালেও গিয়েছেন এবং এসএসকেএমেও যেতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর। দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী ছবি দেখাবো আরও একবার আপনাদের। ঘটনাস্থল পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় ব্যান্ডেজ বেঁধেই তিনি একেবারে ঘটনাস্থলে যান এবং পায়ে হেঁটে ঠিক যেখানে ঘটনা ঘটেছে সেখানেই সেই অকুস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন সকালবেলা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দুর্ঘটনাস্থলে যান এবং তারপরে পাশেই যে স্থানীয় হাসপাতাল রয়েছে যেখানে আহতদের সবার আগে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যান এবং আহতদের সঙ্গে এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। কি বললেন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে শোনাই একবার। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। এটা ডিজাস্টার, এগুলো খুব কনজেস্টেড এরিয়া। এটা আজকে তৈরি হয়েছে তা নয়, এরিয়াগুলো শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, বাড়িটা যাতে আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। রাজ্যের দুই মন্ত্রী তাদেরকে পাশে নিয়ে এবং এই গার্ডেন ব্রিজ এলাকা অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালা রায় তৃণমূলের প্রার্থী, তাকে সঙ্গে নিয়ে একেবারে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং সবার আগে স্থানীয় যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখমদের সেখানেও যান মুখ্যমন্ত্রী এবং তারপর বেরিয়ে কি বলেন শুনুন। যারা আছে তাদের নেই, আমি বলে দিয়েছি একটা হেলথ সেক্রেটারি একটা ডক্টর স্ট্রিম পাঠাতে, বাট যারা আছে স্টেবল আছে। দীপ, এই মুহূর্তে দেখো এই ঘটনার পর একের পর এক প্রশ্ন উঠছে, যদিও শাসক দল তারা আবারও বাম জামানার দিকেই আঙুল তুলেছেন। মধ্যরাতের এই বিপর্যয় এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যু, সব মিলিয়ে আজকে কিন্তু এই ঘটনা বেশ আলোচনার কেন্দ্রে। এবং সব থেকে বড় কথা, শহর কলকাতার গার্ডেন ব্রিজের মতন এলাকায় যে প্রশ্নগুলো উঠছে দীপ, যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। প্ল্যান ছাড়াই কিভাবে এই বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাই হবে না কেন? বিপর্যয় মোকাবিলা দমকলের গাড়ির জন্য রাস্তার পাশে জায়গা থাকবে না কেন? নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 2। সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, চোখের সামনে একটা বেআইনি বহুতল তৈরি হচ্ছিল আর কেউ জানতেন না। আজ সেই বহুতল যখন ভেঙে পড়ল, মানুষ মারা গেলেন, আহত হলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন, তখন প্রশাসনের টনক নড়ল। একেবারেই দীপ, এবং সব থেকে বড় প্রশ্ন, মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার নিজের এলাকা, সেখানে এ ধরনের ঘটনা ঘটছে একেবারে নজর এড়িয়ে কিভাবে সম্ভব? আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সুজয় রয়েছেন, অরিত্র রয়েছেন এবং সোমাও রয়েছেন আমাদের সঙ্গে। সবার আগে অরিত্রর কাছে যাই। অরিত্র, এখনো পর্যন্ত কি খবর? যেরকমটা দীপ বলছিল যে এখনো এই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার একটা আশঙ্কা থাকছে, কি খবর রয়েছে?
দেখো, মধ্যরাতে ঘটনা ঘটার পর থেকে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে, কিন্তু যেহেতু রাতের আলোয় উদ্ধার কার্য শুরু করতে কিছুটা বাধা পেতে হয়েছিল, তবে সকাল থেকে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে, দ্রুততার সাথে কিন্তু উদ্ধার কার্য চলছে। দেখো, বেশ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা ঘুরে গিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে যারা এই বেআইনি কাজ করেছেন তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। এবং গতকাল রাত থেকেই, এমনকি সকাল থেকেই রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, তুমি যেমনটা বলছি সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবিটা এক্সক্লুসিভলি, ফিরহাদ হাকিম কিন্তু তিনি নিজে এলাকায় বসে থেকে সমস্ত কাজের তদারকি করছেন। একদিকে দোষীদের শাস্তি দেওয়া হবে, এটা খুব স্বাভাবিক একটা ভালো কথা, কিন্তু বক্তব্য হচ্ছে নজর এড়িয়ে গেল কিভাবে? এভাবে একটা বিল্ডিং তৈরি হচ্ছে কারোর অনুমতি ছাড়াই, কেউ দেখতে পেল না। দেখো, ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কিন্তু যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা সেই নেওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পাশাপাশি ফিরহাদ হাকিম তিনিও জানিয়েছেন। মেয়র এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই যে যদি এখানে কোনো রকম অবৈধভাবে নির্মাণ হয়ে থাকে তাহলে কিভাবে হচ্ছে, প্রশাসনের নজর কিভাবে এড়িয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো যেমন একদিকে প্রশ্ন উঠছে, ঠিক তারই পাশাপাশি এই যে নির্মাণ সামগ্রী তার গুণগত মান বা এই যে জায়গায় নির্মাণ করা হচ্ছে তার কোনো সয়েল টেস্ট করা হয়েছিল কিনা বা সেইভাবে কোনো রকম প্ল্যান করা হয়েছিল কিনা বিল্ডিং তৈরি করতে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থাকছে। তবে মেয়র যেটা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। তবে সব ক্ষেত্রেই এলাকার কাউন্সিলর বা পুলিশ প্রশাসন তাদেরকেই যে বিষয়টা নজর রাখতে হবে এমন বিষয় নয়, সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদেরও বিষয়টা খতিয়ে দেখা দরকার, এমনটাও কিন্তু ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। দেখো, মুখ্যমন্ত্রীও একই কথা বলে গিয়েছেন, তিনিও জানিয়েছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং পাশাপাশি যারা আহত এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকেই। সুজয়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে উদ্ধার কার্য কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর কত ঘন্টা বাকি এই গোটা দুর্ঘটনার উদ্ধার কার্যের শেষ হওয়ার? দেখো দীপ, যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে এখনও উদ্ধার কার্য সম্পূর্ণভাবে শেষ করতে আরও 4 থেকে 5 ঘন্টার বেশি লাগবে, তেমনটা এনডিআরএফের কর্তারা জানাচ্ছেন। এবং যদি পুলিশের তদন্তের কথা বলো তাহলে মুখ্যমন্ত্রীর যে কিছু সময় আগে তিনি যে কথা বলে গিয়েছেন তার একটা অংশ থেকে স্পষ্ট, মুখ্যমন্ত্রী এসে বললেন যে তিনি এসে খোঁজ নিয়েছেন যে এই বাড়ির সব অনুমোদন ছিল কিনা, তিনি জানতে পেরেছেন ছিল না। ফলে একটা যদি ধরা হয় যে অনুমোদন না থাকা সত্ত্বেও কলকাতা পুরসভার এই যে ওয়ার্ডের আওতায় পড়ে যে থানা, যে গার্ডেন রিচ থানা, সেই থানার আওতায় পড়ে, তারা কি কখনো এই এলাকা দিয়ে একবারও ঢু মারেনি, একবারও যায়নি যে তাদের কাছে এই বিষয়ে খবর ছিল না? তাদের কাছে কি স্থানীয় সূত্রে বা এলাকার মানুষের কোনো আপত্তি বা অভিযোগ কি একটাও জমা পড়েনি, নাকি সমস্ত কিছুটা জেনেও তারা কার্যত নিশ্চুপ ছিল কোনো বিশেষ কারণের জন্য? আর তদন্তের ক্ষেত্রে তারা যেটা দেখছেন শুধু বিল্ডিং মেটেরিয়াল নয়, বিল্ডিং মেটেরিয়ালের পাশাপাশি বাড়ি নির্মাণের অনুমতি ছিল কিনা, বিল্ডিংয়ের নকশা ঠিক ছিল কিনা, স্ট্রাকচারাল যে ডিজাইন সেই স্ট্রাকচারাল ডিজাইন ঠিক ছিল কিনা। তার কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে যে দোতলার বাড়ির ভিত, তার উপরে আবার নতুন করে নির্মাণ হচ্ছিল। ফলে দোতলার ক্ষেত্রে অনুমোদন যেটা দেওয়া ছিল কিন্তু সেই দোতলা অনুযায়ী স্ট্রাকচারাল ডিজাইন, এছাড়া বিল্ডিং প্ল্যান সেই দোতলা অনুযায়ী ছিল। তার উপরে যদি আরও ফ্লোর বাড়াতে হয় সেক্ষেত্রে অনুমতি প্রয়োজন, আর অনুমতি যদি লাগে সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে বিল্ডিংয়ের নকশা সমস্তটা দেখেই কিন্তু পুরসভা থেকে শুরু করে যে সমস্ত অথরিটি আছে তারা অনুমতি দেয়। ফলে দোতলা ভিতের ওপরে যদি 4 তলা বা 5 তলা তৈরি করা হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই ভার বহনের ক্ষমতা সেই দোতলার ভিতের যে পিলার রয়েছে সেই পিলারে থাকবে না। এই বিষয়গুলো তদন্তে উঠে আসবে। ফলে আপাতত এই 4 থেকে 5 ঘন্টার উদ্ধার কাজ শেষ হওয়ার পর যিনি প্রমোটার, সেই প্রমোটারকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। খোদ পুলিশ কমিশনার তিনি বলে গিয়েছেন যে আমাদের বলেছেন যে সত্যি একটা দোতলা বিল্ডিং তৈরি হবে তার জন্য পিলার তৈরি করা হয়েছে, তার উপর যদি বহুতল নির্মাণ করা হয় তাহলে সেটা যে তাসের বাড়ির মতন আজ না হয় কাল ভেঙেই পড়তো, এটা তো খুব স্বাভাবিক মঞ্জিরা, তাই না? প্রশ্ন হচ্ছে প্রশাসনের ঘুম এত দেরিতে কেন ভাঙলো? ঠিকই, একদমই তাই। এবং এই কারণেই হয়তো এই ইম্পর্টেন্সটা বুঝেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ বেঁধেই একেবারে ঘটনাস্থলে পৌঁছে গেলেন এবং যেখানে জখমদের সবার আগে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় এই হাসপাতাল, সেখানেও তিনি পরিদর্শনে গেলেন। তারপর কি বললেন, কি তার রিয়াকশন ছিল, সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, সোমার কাছ থেকে আমরা জানবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলে প্রথমে যান, সেখানে গিয়ে উদ্ধার কার্য তদারকি করেন, কথা বলেন ববি হাকিম, সুজিত বসু, মালা রায়ের সঙ্গে। তারপর স্থানীয় হাসপাতালে যান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তো আপনাকে শোনালাম একটু আগে। ফিরহাদ হাকিম এবং
সুকান্ত মজুমদার, সুজিত বসু, তারা কি বলেছেন এই বিষয়ে শোনাই আপনাদের। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। যা বোঝা যাচ্ছে যে 21 জনের মতো লোক হয়েছে, ট্র্যাপড হয়েছে, তার মধ্যে 13 জন উদ্ধার হয়েছে আর 2 জন মারা গেছে, আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়েছে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে, বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্থানীয় হাসপাতাল থেকে। সোমা, তোমার কাছে জানতে চাইবো, এই স্থানীয় হাসপাতাল যেখানে সবার আগে দুর্ঘটনা ঘটার পরেই সবার আগে যেখানে নিয়ে যাওয়া হয় আহতদের, সেখানে তাদের অবস্থা এখন কেমন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সবেমাত্র তাদের সঙ্গে দেখা করে গেলেন। হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তিনি কিন্তু বললেন যে যারা এখানে ভর্তি রয়েছে আহতরা, তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তাদের কিন্তু অন্য কোথাও স্থানান্তরিত করার প্রয়োজন নেই। পাশাপাশি কিন্তু তিনি এটা বললেন যে তাদের পরিবারের পাশে তিনি রয়েছেন, এবং এটাও তিনি বললেন যারা এই ধরনের অবৈধ কাজ করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনি বললেন যে এখানে যারা ভর্তি রয়েছেন তারা স্টেবল রয়েছেন। কিন্তু আমরা স্থানীয় লোকজন যাদের সাথে কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলেছেন যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। যদিও সেই বিষয়টি পরে দেখা যাবে যে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক, সেটাই আমরা চাইবো। কিন্তু যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পাচ্ছি যে বেশ কয়েকজন, তাদের অবস্থা কিন্তু ভালো নয়। অর্থাৎ তারা স্টেবলের দিকে আস্তে আস্তে এগোবে, তাদের চিকিৎসা সেভাবেই চলবে। পাশাপাশি একটা কথা জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী এসেই বললেন যে অনুমোদন আছেন কিনা ওই যে বাড়িটি নির্মাণ করা হয়েছে সেটা তিনি জানতে চাইলেন। কিন্তু এই এলাকাতেই, অর্থাৎ গার্ডেন রিচ এলাকাতেই ঘুরে দেখেছি আমরা, এমনও কিন্তু আরও বেশ কয়েকটি অবৈধ নির্মাণ হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই বাড়িগুলো অবৈধ বাড়ি। আমরা নিয়ে পৌঁছেছিলাম সেখানে, কিন্তু স্থানীয় বাসিন্দা কিছু লোকজন তারা কিন্তু আমাদের আটকে দিয়েছে। ফলে কোথাও একটা গাফিলতি রয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনা ঘটার পরে এলেন। ধন্যবাদ সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। দীপ, দেখো দীপ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, মধ্যরাতের একটা বিপর্যয়, তারপর উদ্ধার কাজের ছবি আমরা দেখাচ্ছি, এবং এই ছবি দেখে খুব সহজেই অনুমেয় যে কি ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে। এই কাণ্ড ঘটলো কিভাবে? অনুমতি কি ছিল না? কি তথ্য পাচ্ছি আমরা যে তথ্য পাচ্ছি দীপ, তাতে এই বাড়ির দোতলার ভিত ছিল, অথচ সেখানে 5 তলা বাড়ি নির্মাণ হচ্ছিল। কিভাবে? শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, দেখো, এই যেটা কলকাতা পুরসভার তথ্য অনুসারে জানা গিয়েছে যে এই বাড়ির কিন্তু ভিত ছিল দোতলার। 7-8 বছর ধরে এইখানে দোতলা বাড়ি তৈরি ছিল। তারপর এই বাড়ি যিনি প্রমোটার এবং মালিক,
এই বাড়িতে আরো 5 তলা করার জন্য কলকাতা পুরসভার স্থানীয় যে বড় অফিস অর্থাৎ 15 নম্বর বড় অফিস সেখানে পারমিশন নিতে যায়। যেহেতু দোতলার ভিত তাই জন্য 5 তলার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তারপরেও এই বাড়ির মালিক এবং প্রমোটার যোগ সাজসে সেই বাড়িতে 5 তলা করতে যায়, আর তাতেই কিন্তু বিপর্যয় ঘটে যায়, কারণ দোতলার ভিত অথচ করা হচ্ছিল 5 না তলা। শান্ত, তাহলে তো প্রশ্ন উঠবে বাড়ির মালিক আর প্রমোটার এতটা সাহস পেলেন কি করে? পারমিশন পাচ্ছেন না তারপরেও বাড়ি তুলছেন। একদমই, দেখো যে এলাকায় ঘটেছে সেই এলাকায় কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগ বলছে 70টার বেশি বাড়ি ওখানে বেআইনি ভাবে করা হয়েছে। যেহেতু খোদ ওই এলাকার বিধায়ক হচ্ছে খোদ মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয়রা এবং যে রাজনৈতিক কারণ সব মিলিয়েও সেখানে বেআইনি নির্মাণ ভাঙা সম্ভবপর হয় না, আর তাতেই কিন্তু একের পর এক বাড়ি এই বেআইনি ভাবে তৈরি হয়। পুলিশের তরফে কোনো সহযোগিতা মেলে না, পুরসভার কর্মীরা যদি বাড়ি ভাঙতেও যান সেখানে আক্রান্ত হতে হয়, আর এই সব মিলিয়ে পুরসভার কর্মীরা কিন্তু আর সেখানে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কারণ যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে সেখানে বেআইনি নির্মাণ হলেও চোখ বুঝে থাকতে হচ্ছে পুরসভার কর্মীদের। তারা তারা যারা জানিয়েছেন যে বড় অফিসের সামনেও বেআইনি নির্মাণ হলেও তারা ভাঙতে পারেন না, কারণ পুলিশের সহযোগিতা মেলে না। পুরসভা এদিকে আমাদের নজর থাকবে এবং ইতিমধ্যেই আমরা যে অন্তর্তদন্ত করছি তাতে এই রকম উদাহরণ আরো রয়েছে, দেখাবো আপনাদের।